এইচএসসি আইসিটিটা অধ্যায় আছে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন শব্দটা হচ্ছে একটা পূর্ণরূপ, যেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই ওয়েবসাইট ডিজাইনকে শর্টকাটে বা সংক্ষেপে বলা হয় ওয়েব ডিজাইন। ওয়েবসাইটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়েব ডিজাইন। তো প্রথমে তাহলে আমাদেরকে জানতে হবে যে ওয়েবসাইট জিনিসটা কী। আসলে আমরা আমরা অনলাইনে যা কিছু দেখি সব কিছু একটা ওয়েবসাইট, যেমন ফেসবুক.com, এটা একটা ওয়েবসাইট। তারপরে YouTube.com, এটা একটা ওয়েবসাইট। Google.com, প্রত্যেকটা একটা করে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোকে আমাদেরকে আগে ডিজাইন করতে হবে। এই প্রত্যেকটা ওয়েবসাইটকে আগে ডিজাইন করা হয়েছে। তো ডিজাইন না করা হলে তো ওয়েবসাইটটাকে আমরা অনলাইনে দেখতে পাবো না এবং সুন্দর করে দেখা যাবে না। তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করার যে পদ্ধতি বা নিয়ম, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, আর সংক্ষেপে এটাকে বলা হয় ওয়েব ডিজাইন। তো এই ওয়েবসাইট ডিজাইনগুলো নিশ্চয়ই কোনো পদ্ধতি ফর্মুলা আছে। তার আগে আমরা জানিনি ওয়েবসাইট ডিজাইনটা আসলে আমাদের বাস্তব জীবনের সঙ্গে একটু তুলনা করে তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরি আমি একটা বাড়ি বানাবো, তাহলে আমি যদি একটা বাড়ি বানাই তাহলে আমার এটা হয়ে যাবে, আমি বাড়ি বানার জন্য আমার একটা হাউস ডিজাইন করব। হাউসটা বা বাড়িটা ডিজাইন করতে হবে, ডিজাইন না করতে বাড়ি তৈরি হবে। ঠিক একই রকমভাবে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেজন্য আমাকে লাগবে ওয়েব ডিজাইন। এই দুটো কিন্তু খুবই মিল আছে, একই রকম প্রায়। তাহলে আমার হাউস ডিজাইন করার জন্য প্রথমে যেটা লাগবে, আমাদের একটা জমি লাগবে। আমরা এখানে একটা জমি নির্ধারণ করি বা নির্বাচন করি। ঠিক একই রকমভাবে এই ওয়েব ডিজাইন করার সময় কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকে যদি মোবাইলে দেখি তাহলে তার ডিজাইনটা এরকম হয়, আর যদি এটা ল্যাপটপ বা পিসিতে দেখি তাহলে কিন্তু এরকম আমাদের স্ক্রিনটা বা মনিটরটা হয়। মোবাইলের স্ক্রিন বা মনিটরটা এরকম দেখতে, আর ল্যাপটপ বা পিসিটা এরকম। তাহলে এটাই আমরা এখানে মনে করবো আমাদের জমি। ঠিক বাড়ির যে মতো জমি থাকে, এটা একটা জমি থাকে। এরপরে এই বাড়িটাতে সে কীভাবে ডিজাইন করবে, কয়টা ঘর থাকবে, কয়টা বাথরুম থাকবে, কয়টা রান্নাঘর থাকবে, শোয়ার ঘর কয়টা থাকবে, এটা সে আগে একটা স্ট্রাকচারটা তৈরি করে নেয়, একটা মোটামুটি একটা লেআউট তৈরি করে নেয়। ঠিক এখানেও আমাদেরকে লেআউট তৈরি করে নেয়। এই ধরলাম যে এটাকে ধরলাম যে এদিকে দিল বাথরুম, রান্নাঘর, শোয়ার ঘর ইত্যাদি ইত্যাদিভাবে তৈরি করে নিল। ঠিক একই রকমভাবে কিন্তু আমরাও করি। আমরা ওয়েবসাইটে ঢুলে কী দেখি, উপরে হেডিং থাকে, কিছুটা লেখা থাকে, ওয়েবসাইটের নাম লেখা থাকে, নিচে ফুটার থাকে, নিচে বিভিন্ন ঠিকানা দেওয়া থাকে, লোকেশন দেওয়া থাকে, ইত্যাদি দেওয়া থাকে, আর মাঝখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এরকম একটা লেআউট বা স্ট্রাকচার আমরা বাড়ির ক্ষেত্রে যেমন তৈরি করি, ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও আমরা আগে তৈরি করে দিই। এরপরে যেটা করা হয়, এই বাড়িটা এখন ডিজাইন করা হয়ে গেছে, এখন বাড়িটাকে তুলতে হবে। তো বাড়িটা তোলার জন্য প্রথমে যে জিনিসটা ব্যবহার করা হয়, যে টুলসটা, সেটা হচ্ছে এখানে ইট। আমরা এখানে ইট ব্যবহার করি, ইট, বালু ইত্যাদি ইত্যাদি। এই ইট বালুর সাহায্যে সে ঘরটা কী করবে, উঠাবে, মানে ঘরের যে কাঠামোটা বা স্ট্রাকচারটা তৈরি করবে। তাহলে এই ওয়েবসাইট ডিজাইন করার জন্য ইট বালু লাগবে। তো এই ওয়েবসাইট ডিজাইন করার জন্য ইট বালু যে জিনিসটা, সেটাই এখানে হচ্ছে HTML। আমরা বলতে পারি ওয়েবসাইট ডিজাইনের যে ইট বালু, সেটাই হচ্ছে HTML। এরপরে এই ঘরটা যখন তৈরি হয়ে গেল ইট বালু দিয়ে, শুধু কি ইট বালু দেওয়া হয় না, এটাকে যেন সুন্দর দেখায়, সৌন্দর্য তৈরি করার জন্য আমরা কী করি, আমরা রং ব্যবহার করি, সুন্দর করে একটা রং ব্যবহার করি। ঠিক একই রকমভাবে এখানেও এটা যেন দেখতে সুন্দর লাগে, আমরা এখানে রং ব্যবহার করি। এই রংটার নামই হচ্ছে এখানে CSS, ক্যাসকেড স্টাইল শিট, আর এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইট বালু দিয়ে তৈরি করা হয়ে গেল, রং তৈরি করা হয়ে গেল। এবার আমরা কী করি, ঘরের সিকিউরিটি বা নিরাপত্তার জন্য আমরা কী করি, দরজা, জানালা, তালা ইত্যাদি ব্যবহার করি ঘরের নিরাপত্তা বা সিকিউরিটির জন্য। ঠিক একই রকমভাবে এই ওয়েবসাইটটারও নিরাপত্তা বা সিকিউরিটির জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব, সেটাই হচ্ছে প্রোগ্রামিং নামে একটা অধ্যায় আছে। এই প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা এই দরজা, জানলা, তালা ইত্যাদি ইত্যাদি আমরা তৈরি করব। তাহলে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটার অনেক মিল আছে। এবার ধরি যে আমাদের ইট বালু রং তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দেখব এই ঘরের মধ্যে আমাদের কী কী জিনিস থাকে। আসলে আমরা যদি একটা ঘর মনে করি, একটা ঘর মনে করলাম, তাহলে এই ঘরের ভিতরে কী কী জিনিস থাকতে পারে।
আমরা জানি ঘরের মধ্যে থাকতে পারে চেয়ার থাকে, টেবিল থাকে, ফ্যান থাকে, আর কি থাকে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র থাকে আর কি। আমরা ওয়ালমেট ধরতে পারি, নানান জিনিসপত্র থাকতে পারে। ঠিক একই রকমভাবে এই আমাদের ওয়েবসাইটেও তো নানান জিনিসপত্র থাকতে পারে। তো ওয়েবসাইটে নানান জিনিসপত্র থাকলেও এই জিনিসগুলোকে 3 ভাগে ভাগ করা হয় মোটামুটি। আমরা ওয়েবসাইটে কী কী দেখি আসলে? আমরা টেক্সট দেখি, আমরা অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট দেখি, অডিও দেখি, ভিডিও দেখি, আর একটা বড় একটা অংশ জুড়ে থাকে ইমেজ। আমরা যে অনলাইনে ঢুকি না কেন, যে ওয়েবসাইটেই ঢুকি না কেন, আমরা কিন্তু এর বাইরে কোনো জিনিস দেখি না। টেক্সট, এখন টেক্সটেরও অনেক প্রকারভেদ থাকতে পারে, অডিও, ভিডিও। ইউটিউবে লিখে আমি ভিডিও দেখি, আবার ভিডিওতে একটা টাইটেল থাকে, টাইটেলটা হচ্ছে টেক্সট। ইউটিউবে একটা থাম্বনেল থাকে, থাম্বনেলটা হচ্ছে একটা ইমেজ। ইউটিউবে ভিডিওটা যখন আমরা শুনি সেটা হচ্ছে একটা অডিও। আবার টেক্সটের ভাগ থাকতে পারে, টেবিল থাকতে পারে, হ্যাঁ, আবার অনেক কিছু জিনিস থাকতে পারে, হেডিং থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, অনেক জিনিসপত্র থাকতে পারে। তো মোটা দাগে এই 4 টাইপের জিনিসপত্র থাকে। ঠিক এখানে যেমন বিভিন্ন জিনিসপত্র থাকে। এখন দেখি আমরা এই চেয়ার, টেবিল, ফ্যান, তারপরে হচ্ছে ওয়ালমেট, তারপরে ধরি যে জামা কাপড়, হ্যাঙ্গার, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলা কীভাবে আমাদের বাড়িতে টাঙানো থাকে। আমাদের এই জিনিস যেমন আমি যদি ধরি যে ফ্যান কীভাবে টাঙানো থাকে, ফ্যান টাঙানোর জন্য কিন্তু একটা কী বলবো, একটা হ্যাঙ্গার টাইপের জিনিস থাকে। এইটা যদি ফ্যান হয়, এটা যদি একটা হ্যাঙ্গার হয়, হ্যাঙ্গার নিচে কিন্তু ফ্যানটাকে ঝুলিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটাও কিন্তু এখানেও থাকে। ওয়েবসাইটে ওই একটা হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু এই টেক্সট, অডিও, ভিডিও, ইমেজগুলোকে ঝুলিয়ে রাখতে হয়। এখানে যেমন একটা করে হ্যাঙ্গার থাকে, ওয়ালমেটের জন্য একটা হ্যাঙ্গার থাকে, বা কাটা থাকে, পেরেক থাকে, ঠিক এইখানেও থাকে একটা কাটা পেরেকের মতো, এইগুলোকে আটকে 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 দিতে হয়। তো HTML ভাষায় এটাকে আমরা বলি এখানে ট্যাগ দিয়ে এগুলোকে ঝুলায় রাখতে হয়। এখানেও যেমন কোনো কিছু হ্যাঙ্গার দিয়ে এটাকে ঝুলে রাখতে, ফ্যানের একটা হ্যাঙ্গার থাকে, ওয়ালমেটের একটা হ্যাঙ্গার থাকে, ঠিক এখানেও একটা ট্যাগ থাকে, এই ট্যাগ দিয়ে এটাকে ঝুলাই দিতে হয়। তাহলে এটার সঙ্গে এটার মিল মোটামুটি শেষ। এখন আমরা দেখব ট্যাগ জিনিসটা কি। এইখানে দেখি, এইখানে ফ্যানের যা ট্যাগ, ওয়ালমেটে কিন্তু তার ট্যাগ হবে না। ফ্যানের ট্যাগ আলাদা, ওয়ালমেটের ট্যাগ আলাদা, চেয়ার টেবিলের ট্যাগ আলাদা, জামা কাপড়ের ট্যাগ আলাদা। ঠিক একই রকমভাবে এইখানে যে ট্যাগগুলো, এইখানেও নানান রকমের ট্যাগ আছে। টেক্সটের ট্যাগ আলাদা, টেবিলের ট্যাগ আলাদা, ইমেজের আলাদা, ভিডিওর আলাদা, অডিওর আলাদা, নানান রকম ট্যাগ এখানে যেমন আছে হ্যাঙ্গার, ঠিক একই রকম নানান ধরনের ট্যাগ আছে এখানে। তো আমরা এখন এই ট্যাগের প্রকারভেদগুলো দেখি। তো ট্যাগ নানান প্রকার আছে। তো তার মধ্যে আমরা একটাকে বলতে পারি সিঙ্গেল ট্যাগ, আর এটা হচ্ছে ডবল ট্যাগ বলতে পারি। এটা মোটা দাগে 2 ভাগে বিভক্ত, আরও বিভিন্ন রকম ট্যাগ। এটা হচ্ছে টাইপ অনুযায়ী আর কি, এটাকে সিঙ্গেল না এটাকে ডবল। তো এই সিঙ্গেল ডবল গেল। এরপরে আমরা দেখব যে এই ট্যাগগুলো আবার টেবিলের একরকম, টেক্সটের একরকম, ইমেজের একরকম, অডিওর একরকম, এভাবে করে ট্যাগগুলোকে ভাগ করা আছে। তার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস যেমন বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা সিস্টেম বা নিয়ম আছে, ঠিক এটা একটা নিয়ম আছে। এই ওয়েবসাইটটা যখন আমরা ডিজাইন করতেছি, এই ওয়েবসাইটে ডিজাইন করে কিছু কিছু জিনিস লাগবে। যেমন আমাদের ঘর তৈরি করার সময় ইট, বালু, সিমেন্ট, রড এগুলো লাগবেই। ঠিক একই রকমভাবে এইখানে কিছু কিছু ট্যাগ ফিক্সড, এই ট্যাগগুলো আমাদেরকে দিতেই হবে। তো ট্যাগ লেখার নিয়মটা হচ্ছে এরকম একটা জিনিস দিয়ে দিতে হয়, এর মাঝখানে লিখতে হয় এটা কোন ট্যাগ। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে এইভাবে। আর ট্যাগটা যদি ডবল হয়, এই ট্যাগের শুরু আছে এবং শেষ হবে এই চিহ্ন দিয়ে, এর মাঝখানে কোনো কিছু লিখতে হবে। এটা ট্যাগের নাম। আর এর মাঝখানে হচ্ছে কি জিনিস আমি দিতে চাচ্ছি, এখানে কি ফ্যান ঝুলাবো, না ওয়ালমেট ঝুলাবো, না আমি লাইট ঝুলাবো, কি ঝুলাবো, এটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে এটা সিঙ্গেল, এটার শুরু শেষ না, এটার ভিতরে আমাকে লিখতে হবে যে কী দিতে চাচ্ছি আমি। তো সিঙ্গেল ট্যাগের উদাহরণ হতে পারে যেমন ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আর বাকি বেশিরভাগ জিনিসগুলোই হচ্ছে ডবল ট্যাগ। তো এই সিঙ্গেল ট্যাগ, ডবল ট্যাগের ঘটনা গেল। এবার আমরা দেখব যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইন করার সময় যে কী কী ট্যাগ আমাদের সবসময় থাকতেই হবে। তো একটা ওয়েবসাইটে যে ট্যাগগুলো থাকবে সেটা হচ্ছে HTML। যেহেতু আমরা HTML ব্যবহার করতেছি, তাহলে আমরা শুরু করব এইভাবে, HTML। এই যে ট্যাগ শুরু হইলো, আমরা HTML দিয়ে শুরু করছি, আর শেষ করব হচ্ছে HTML। যেহেতু শেষ করব, এর মাঝখানে অনেক জিনিস থাকবে, আমরা ঠিক এর শেষে যাই, এই HTML ট্যাগটাকে আমরা শেষ করে দিব। তাহলে আমরা এখানে লিখব এই যে শেষ, HTML।
এর মাঝখানে আমাদের জিনিসগুলো দিতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যখন ঘর ডিজাইন করছিলাম, ঘরের একটা লেআউট, এর মাঝখানে এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, HTML ভিতরে কী থাকবে? HTML ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বডি। হ্যাঁ, আমাদের এখানে একটা বডি থাকবে। এই বডিটা হচ্ছে ডবল ট্যাগ, এই যে বডি শুরু আর বডি শেষ। তাহলে HTML ভিতরে বডি থাকবে, বডির ভিতরে আমাদের যাবতীয় যত কিছু আছে সব কিছু আমরা লিখব। ঠিক একই রকম আমরা মনে করতে পারি এটা যদি আমার বাড়ি হয়, তাহলে আমরা যেটা কী করি যে আমাদের একটা বাউন্ডারি থাকে, এরকম বাউন্ডারি থেকে একটু জায়গা ছাড়িয়ে দিতে হয়, ছাড়িয়ে দেওয়ার পরে ভিতরে লিখতে হয়। ঠিক একই রকম আমরা বলতে পারি এটা একটা বাউন্ডারি, এই যে HTML এবং বডির ভিতরে আমাদেরকে লিখতে হয়। আর এখানে একটা টাইটেল থাকে, তো টাইটেল জিনিসটা কি, এটা আসলে এখানে দিয়ে লাভ নাই। আমরা যখন এটাকে প্র্যাকটিক্যাল দেখবো কম্পিউটারে, তখন টাইটেল জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা যখন ব্রাউজারে এটা বুঝে যাবে টাইটেল জিনিসটা কি। তো টাইটেল একটা ট্যাগ, ডবল ট্যাগ। তো তারপর থাকে একটা হেডিং থাকে। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগ। এটা এখানে বোঝা যাবে না, এটা তখনই বোঝা যাবে যখন আমরা প্র্যাকটিক্যাল করব। মানে এটা যদি আমাদের ব্রাউজার হয় এবং এটা ব্রাউজারে যে এখানটা থাকে ট্যাব, এখানে আমরা যদি ফেসবুকে ঢুকি, এখানে কিন্তু ফেসবুকের লোগোটা দেখা যায় এবং ফেসবুক লেখাটা ওঠে। ইউটিউবে ঢুকলে ইউটিউবের লোগোটা দেখা এবং ইউটিউব লেখা ওঠে। এই জিনিসটা করার জন্য এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটা হচ্ছে আমাদের প্রথমে দিতে হবে হেড ট্যাগ, HEAD, এর শুরু আছে এবং এর শেষ আছে, কারণ এটা ডবল ট্যাগ। এটা একটা এটা হেডের মাঝখানে তখন লিখতে হবে আমাদেরকে টাইটেল, TITLE, এটাও ডবল ট্যাগ, শুরু আছে এবং শেষ আছে। তো এটা আমরা কী লিখব, ধরি এটা টাইটেল। এখন এই টাইটেলের মাঝখানে আমি যা লিখবো এখানে তাই শো করবে। ধরি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ABC, যদি ABC হয় বা এখানে আমাদের ABC লেখাটা শো করবে। এখানে যদি আমার কোনো একটা আইকন দিতে চাই, এখানে আইকন দিতে হবে। আমরা আইকন যখন শিখিনি, পরে শিখবো, এখানে আইকন দিলে এখানে আইকনটা শো করবে। এটাই হচ্ছে হেড এবং টাইটেল। এরপরে আমাদের শুরু হচ্ছে বডি। তো এই বডির মাঝখানে আমি যা লিখবো তার আমার ওয়েবসাইটে শো করবে। আমি বডির মাঝখানে যদি লিখি HACICT, যখন আমি এটা রান করবো ওয়েবসাইটটা, তখনই আমাদের এই ওয়েবসাইটে HACICT লেখাটা শো করবে। এখনই আমাদের শুরু হইলো যে এর মাঝখানে আমি কী লিখবো, টেক্সট দিব। আমাদের কী কী জিনিস ছিল, টেক্সট, ইমেজ, অডিও এবং ভিডিও। এখনই আমরা শিখবো এই জিনিসগুলো এখানে দেওয়া। তো প্রথমে আমরা শিখবো টেক্সট দেওয়া, কারণ টেক্সটের অনেক প্রকারভেদ আছে। তারপরে শিখবো ইমেজ, তারপর শিখবো অডিও, তারপর শিখবো ভিডিও। তো প্রথমে এই টেক্সট দেওয়া শিখি আমরা। তো টেক্সট ধরি আমি এখানে ধরি এটা আমার একটা ব্রাউজার, এটা আমার ওয়েবসাইটটা রান করলে এরকম দেখাবে। এটা আমার কম্পিউটারের মনিটর। এটাকে আমি একটু ছোটো করে দিই, হেড ট্যাগগুলো না দিই। আমরা জানি যে এখানে হেড ট্যাগ আছে। আমরা এখন বডি দিয়ে শুরু করি। বডি আমি ধরলাম যে হেড ট্যাগটা আছে। আচ্ছা, এখন আমি কি করতে চাচ্ছি, প্রথমে টেক্সট আমরা শো করাবো। তো টেক্সট বিভিন্ন রকম আছে। আমার টেক্সটের শুরু যেটা করি সেটা হচ্ছে হেডিং। আমি প্রথমে একটা নর্মাল লেখা লিখি। আমি এখানে যা লিখবো তাই শো করবো, এটা একটা নর্মাল লেখা। আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লিখবো। আমার প্যারাগ্রাফে কী হয়, প্রথমে এই যে এরকম থাকে, কিছু একটা লেখা থাকে, তারপর হয়তো শেষ হয়ে যায়, আবার নতুন করে একটা প্যারা শুরু হয়, আবার নতুন করে প্যারা শুরু হয়। এই যে নতুন করে যে প্যারা শুরু হয়, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি যদি কোনো কিছু প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে আমাদেরকে যে ট্যাগটা দিতে হবে সেটা হচ্ছে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। পি এর শুরু হইল এবং পি এর এই যে শেষ হয়ে গেল, শুরু টেক শেষ টেক, ডবল টেক। এর মাঝখানে আমি যা লিখবো তাই প্যারা হবে। মানে আমি যদি লিখি ওয়েলকাম ক্লাস, তারপরে আমি যদি লিখি HACICT, এটা মানেটা হচ্ছে আমি যদি এইভাবে করে লিখি, তাহলে এই ওয়েলকাম লেখাটা আমার এইখানে শো করবে। আর যেহেতু এখান থেকে একটা প্যারাগ্রাফ মানে নতুন করে আবার শুরু হবে, এই লেখাটা আবার নিচ থেকে শুরু হবে, কারণ এটা একটা নতুন প্যারা। কিন্তু আমি যদি এটা না দিই, এটা যদি আমি না দিই, আমাদের দুইটা লেখায় কিন্তু একটা প্যারার মধ্যে, তখন আমার এই HACICTটা আমার এইখান থেকে শুরু হবে। HACICT, এখান থেকে আমাদের এটা শুরু হবে। এটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কাজ। তো আমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়ে গেল। যেখানে প্যারাগ্রাফ দেওয়ার প্রয়োজন হচ্ছে সেখানে আমি প্যারাগ্রাফ দিব।
এরপরে আসতেছে আমাদের আমরা যদি ব্যবহার করি পত্রিকায়, যেমন আমরা দেখি পত্রিকায় একটা সংবাদ শিরোনাম থাকে যেটাকে আমরা বলি হেডিং, বড় করে থাকে। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে লেখা শিখছি যে বড় করে লেখার জন্য আমরা কী ব্যবহার করি, হেডিং। তা আমরা যদি হেডিং দিতে চাই তাহলে আমাদেরকে এই ট্যাগটা ব্যবহার করতে হবে। আর আমি যদি এখানে দিই হেডিং, আমার এটা হচ্ছে এটা হেডিং, এই হেডিংটা আমি দিব। এখন এই হেডিংগুলো কিন্তু 6 প্রকারের আছে। সবচেয়ে বড় যেটা সেটা H1, এরপরে H2 ছোটো হবে আস্তে আস্তে, H3 আস্তে আস্তে ছোটো হচ্ছে, H4, H5 এবং H6 সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। এটা আসলে পি না, এটা H হবে আসলে, দুঃখিত। তাহলে আমাদের সবচেয়ে বড় থেকে আস্তে 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 ছোটো হবে। তো আমি যদি সবচেয়ে বড় দিতে চাই তাহলে আমাকে H1 দিতে হবে। আমি যদি এরপরে এর থেকে ছোটো দিতে যাই তাহলে আমাকে H2 দিতে হবে এটাকে, তাহলে এটা সেই আকারে শো করবে এখানে। তো আমি যেই আকারে চাচ্ছি আমি সেটাই এখানে দিতে পারবো, এবং যা দিব আমাকে তাই এখানে শো করবে। তাহলে এটা গেলো আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ, এই দুটো আমাদের শেখা হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ হলো, হেডিং হলো, এরপরে আমরা বোল্ড করা শিখব। তো বোল্ড করার জন্য যেটা একটা ব্যবহার করতে হবে, আমার যেটা আইসিটি থাকে, আমি যদি এখানে একটা বি ট্যাগ ব্যবহার করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমার বোল্ড। আমি যদি ইউ ট্যাগ একটা ব্যবহার করি, এটা শুরু আছে শেষ আছে, তাহলে এটা হয়ে যাবে এটা আন্ডারলাইন। মানে অনেক সময় দেখা যায় না যে আইসিটি নিয়ে যেটা আন্ডারলাইন থাকে, তো এটা আন্ডারলাইন হয়ে যাবে। এরকম নানান ট্যাগ আছে, ট্যাগের শেষ নেই। ট্যাগ আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যখন যে ট্যাগটা দরকার এটা আমরা গুগল সার্চ করলেই আমরা পেয়ে যাব। এরপরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখতে পাই আমাদের ওয়েবসাইটের মধ্যে, টেক্সটেরই একটা অংশ, সেটা হচ্ছে ফর্ম। আমরা দেখি ফর্মের মধ্যে টেক্সটই থাকে। এরপর দেখি আমরা টেবিল, খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস, এবং অনলাইনে প্রচুর পরিমাণে ফর্ম এবং টেবিল ব্যবহার করা হয়। আমরা যে আপনার কাছে মনে হতে পারে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন কোনো ফর্ম পূরণ করে, ফর্ম না, আসলে আমরা যখন অনলাইনে মেসেজ করি সেটার কিন্তু একটা ধরনের ফর্ম অনেক ধরনের হতে পারে। এরপর যে টেবিল, তো আমরা আসলে আরও আছে বিভিন্ন রকম। তো আমরা টেবিলটা দেখি, টেবিলটা জানাটা খুবই জরুরি, কারণ সব জায়গায় টেবিলের ব্যবহার আছে। তো প্রথমে আমরা একটা টেবিল ডিজাইন করে দেখি যে এই টেবিলটাকে আমরা ডিজাইন করব। এটা একটা টেবিল, এই টেবিলে আমরা দেখতেছি কিছু নাম আছে এবং কিছু বয়স আছে। এই টেবিলটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে টেবিলের জন্য যে ট্যাগটা সেটা আমরা দেখব। তার আগে দেখি যে আমাদের এখানে কী কী ভাবতে হবে। আমরা যেমন টেবিলে থাকে রো এবং কলাম, মানে এটাকে বলবো আমরা রো মানে হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। তাহলে 2টা কলাম আর 1 2 3 4 5টা সারি। তো এখানে কলাম নিয়ে আসলে ভাবার কিছু নেই, আমাদের মূলত এখানে সারি নিয়ে ভাবতে হবে। দেখতে হবে কয়টা রো বা সারি আছে। তাহলে 1 2 3 4 5টা সারি আছে, তাহলে আমাদের এখানে 5টা সারি নিতে হবে বা 5টা রো নিতে হবে। তো রো লেখার নিয়মটা হচ্ছে TR, এই মানেটা হচ্ছে টেবিল রো, এটা টেবিলের রো। তাহলে আমরা যদি আমরা 5টা আমরা একটা করে দেখি, প্রথমে আমরা একটা নিব TR। তাহলে এই TR শুরু হইল এবং শেষ হচ্ছে এখানে, এবং এই TR-এর ভিতরে আমাদেরকে সব কিছু লিখতে হবে। তো এইটা যদি আমাদের একটা রো হয়, এটা টেবিল রো, গোটা রো, এই রোয়ের মধ্যে কয়টা কলাম বলতে পারি আমরা? এখানে কলাম বলবো না, আমরা বলবো টেবিল ডাটা, কী কী তথ্য উপাত্ত আছে, একটা নেম একটা এজ, এই 2টা আছে। তার মানে এর ভিতরে আরও 2টা হবে। তো এর ভিতরে 2টা, এটাকে বলা হয় ডেটা, এটাকে বলা হয় টেবিল ডেটা, এর জন্য TD। তাহলে এইটা একটা TD হবে, আর একটা TD হবে এখানে। তাহলে আমাদের 2টা TD। তো এই TDতে কী লেখা আছে? নেম। তাহলে আমরা এখানে নেম লিখবো, টেবিল ডাটা, এটা শেষ হয়ে গেল এখানে। আর এই টেবিলটা কী আছে? এজ, এখানে লিখবো আমরা এজ। TD শুরু হইল, TD শেষ। তাহলে আমাদের প্রথম রোটা শেষ। এরপরে আমরা আবার এই রোটা লিখবো। তাহলে আবার আমাকে একটা রো নিতে হবে, TR, এখানে শুরু হইল এবং এখানে আমরা শেষ করতেছি এই দিয়ে।
তো আমার এখানে কী আছে আবুল এবং 15। তাহলে টেবিল ডাটা নিতে হবে। এখানে একটা টেবিল ডাটা, এই টেবিল ডাটার নাম্বার লেখা আছে আবুল, এই টেবিল ডাটাটা এখানে শেষ হয়ে গেল যেহেতু সব ডাবল টেক। এরপরে বয়স, তো বয়সটা এটা আবার টেবিল ডাটা টিডি কত আছে এখানে 15, আবার টিডিটা এখানে শেষ হয়ে গেল। এরপরে এটা আমরা নিব আবার টেবিল রো, এই রো শুরু হলো এখানে এবং এই রো এখানে শেষ হওয়ার জন্য এই জন্য ব্যবহার করব। আবার দুইটা আমাদের টেবিল ডাটা আছে, এটা একটা টেবিল ডাটা, এর মধ্যে লেখা আছে বাবুল, তাহলে বাবুল এটা টেবিল ডাটা, এ শুরু হলো এবং এর এখানে শেষ করে দিলাম। আবার একটা টেবিল ডাটা শুরু হইলো, কত দেওয়া আছে এখানে বাবুলের 16, তাহলে আমাদের এখানে হবে 16। একই রকমভাবে এটাও হবে এবং এটাই হবে। এটাই হচ্ছে আমাদের টেবিল লেখাটা প্রসেসটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু জিনিসটা ভালো করে বুঝে গেলে আর কোনো সমস্যা হবে না। সবসময় মনে রাখতে হবে এখানে সারি কয়টা, সারি মানে হচ্ছে টেবিল রো, এবং সারি আমাদের যদি এখানে আরেকটা কলাম থাকতো, বললাম যে অ্যাড্রেস কথা তাহলে ঠিক এখানে আমাকে আরেকটা টেবিল ডাটা দিতে হতো, অ্যাড্রেস নেম এজ অ্যাড্রেস, নেম এজ আরেকটা টেবিল ডাটা অ্যাড্রেস নেম, এভাবে চলতে থাকতো। তো এটাই হচ্ছে আমাদের টেবিল। তো এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লিস্ট। আমরা অনেক সময় এরকম লিস্ট বানাই, তো এই লিস্ট আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। তো লিস্ট এখানে দুই রকম হতে পারে, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে আনঅর্ডার। তো অর্ডার মানে হচ্ছে আমরা যদি লিস্টের নাম্বার দিই 1 2 3, এগুলোকে বলা হচ্ছে অর্ডার, মানে সিরিয়াল করা আছে। আর আনঅর্ডার মানে হচ্ছে যে কিছুই থাকবে না, এখানে আমরা ডট ডট থাকতে পারি, এটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। তো প্রথমে আমরা দেখি যে এরকম আনঅর্ডার লিস্ট কি। তো আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে লিস্ট মানে হচ্ছে এলকে আমরা লিস্ট, আর যেহেতু আনঅর্ডার এর জন্য ইউ। আর যদি আমরা অর্ডার লিস্ট ব্যবহার করি তাহলে ও থেকে অর্ডার, এল থেকে লিস্ট, তাহলে ও এল এবং ইউএল। তাহলে যেহেতু এটা আনঅর্ডার্ড সেহেতু ইউ, তাহলে আমরা ইউ দিয়ে লিখবো এটা। তাহলে আমাদের ট্যাগটা হচ্ছে ইউএল, এই ট্যাগটা আমাদের শুরু হলো, তাহলে আর এই ট্যাগটা আমাদের শেষ হবে হচ্ছে এখানে শেষ। তাহলে আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্টের মধ্যে কটা আছে আমাদের? 3টা আছে। আমরা 3টা বোর্ড বা বিভাগ যেটাই বলি না কেন এটাকে আমরা করি। তো এই প্রত্যেকটা কিন্তু লিস্ট, এই লিস্ট এটা যদি আমরা যে ট্যাগটা ব্যবহার করছি সেটা যে লিস্ট LI, শুরু হইলো এখানে, শেষ হইলো এখানে, আবার শুরু হইলো এখানে, আবার শেষ হইলো এখানে, শুরু হইলো এখানে, আবার শেষ হইলো এখানে। তাহলে ঢাকার পর হচ্ছে রাজশাহী, এরপর হচ্ছে রংপুর। যখনই আমরা এইভাবে লিখব তখনই যেটা হবে যে এটা আমরা ডিসপ্লেতে হয়ে শো করবে। আর আমি যদি অর্ডার লিস্ট করতে চাই, আমি যদি এখানে ও দিয়ে দিই, ও বাকি সব ঠিক থাকবে, তখন এটা এইভাবে থাকবে না, তখন ডিসপ্লে হবে এইভাবে 1 2 3 এভাবে করে ডিসপ্লে হবে। এটা হচ্ছে লিস্ট। এখন আমি চাচ্ছি যে লিস্টের ভিতরে আরও লিস্ট, যেমন আমি যদি চাই রংপুর বিভাগে কী কী জেলা আছে, আমি যদি এখানে আরও জেলাগুলো দিতে চাই, তাহলে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। তাহলে এটা তো আমাদের এখানে আসে, তো এর ভিতরে আমাদের আরেকটা লিস্ট বানাইতে হবে। তাহলে এইটাকে আমরা যখন শেষে দিই, আচ্ছা এটাকে আমাদের পিছনে লিখি একটু, তাহলে এই লিস্টটা আমাদের এখানে শুরু হয়েছে, আর এই লিস্টটাকে আমরা ঠিক এইখানে শেষ করব। আর এই লিস্টের ভিতরে আমরা আবার আরেকটা লিস্ট বানাবো। তো লিস্ট বানানোর জন্য এই যে এটা অথবা এটা, তো যেহেতু আমরা ওএল দিয়ে করতেছি, আবার আমরা ওএল দিয়েই করি। আবার একটা আমাদের লিস্ট শুরু হইলো, এই লিস্টের ভিতরে আবার আমরা লিস্ট বানাবো, শুরু শেষ, শুরু শেষ। এখন ধরেন রংপুরের ভিতরে একটা জেলা হচ্ছে দিনাজপুর, একটা জেলা হচ্ছে ঠাকুরগাঁও, এভাবে তাহলে আমরা এখন লিখবো দিনাজপুর, ঠাকুরগাঁও, এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে যে আমরা ডিসপ্লে করি, তাহলে এটা যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে 1 2 3 হবে, এরপরে এখান থেকে আবার শুরু হবে 1 2 3, এটা হবে দিনাজপুর, এটা হবে আমাদের ঠাকুরগাঁও, ইত্যাদি ইত্যাদিভাবে চলতে থাকবে। তাহলে এটি হচ্ছে লিস্টের খেলা। আমরা এই লিস্টের ভিতরে আরও লিস্ট দিতে পারি। আমরা যদি চাই দিনাজপুরের ভিতরে কী কী থানা আছে এটাও এখানে দেখাবে, তাহলে এই
লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট চলতেই থাকবে এটা। আর এই অর্ডারগুলো যদি আমরা 1 2 3 দিতে চাই তাহলে OL ব্যবহার করতে হবে, আর যদি আমরা ডট 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 ব্যবহার করতে চাই তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এখানে অর্ডারের ভিতরে অর্ডার ব্যবহার করছি, আমরা অর্ডারের ভিতরে কিন্তু আনঅর্ডারও ব্যবহার করতে পারি, আবার আনের ভিতরে অর্ডার। এটা নিজের সম্পূর্ণ নিজের ইচ্ছা। ওয়েব ডিজাইন মানে হচ্ছে নিজের ইচ্ছা ডিজাইন করবো, নিজের বাড়িটা নিজের ওয়েবসাইটটা আমি আমার নিজের মতো করে ডিজাইন করবো। এটাই হচ্ছে আমাদের গেল হচ্ছে টেক্সটের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন টেক্সট দেওয়া, আমরা শিখলাম হচ্ছে টেবিল এবং আমাদের এই লিস্ট, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফর্ম। ফর্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফর্ম আমরা দেখি, এখন আমরা যেটা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ফর্ম। তো আমরা এরকম ফর্ম দেখি, নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস বিভিন্ন সময় দিতে বলে, বিভিন্ন ফর্ম পূরণের সময় বা কোথাও রেজিস্ট্রেশন করার সময়, সাইন আপ করার সময়, সাইন ইন করার সময় তো আমাদের ফর্ম লাগেই, আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিতেই হয়। তো একটা বাটন থাকে অনেক সময়। তো এই আবার শুধু ফর্ম শুধু কিন্তু সাইন ইন সাইন আপ না, আমরা যখন কাউকে মেসেজ পাঠাই ইনবক্সে, সেটাও কিন্তু একটা ফর্ম। তো ফর্ম সব জায়গায় ব্যবহার করা হয়। তো দেখি ফর্ম আমরা করার সময় কী করবো, তো ফর্ম ট্যাগ ব্যবহার করবো, খুব সহজ। তো ফর্ম ট্যাগটা হচ্ছে এরকম FORM, এটা অবশ্যই একটা ডবল ট্যাগ। তো ডবল ট্যাগ শুরু হয়েছে এখানে, শেষ হবে এখানে ফর্ম। তো ফর্মের মাঝখানে যে আমাদের জিনিসগুলো থাকবে এগুলো সবগুলো একই রকম, শুধু এদের টাইপগুলো আলাদা রকম। তো আমরা লিখবো কীভাবে, প্রথমে আমরা দেবো ইনপুট। এইটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আমরা প্রথম অনেক আগে আলোচনা করছিলাম যে ডবল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগ। এই যে ডবল ট্যাগ শুরু হয়েছে শেষ আছে, সিঙ্গেল ট্যাগ শুরু আছে এটা কোনো শেষ নেই। আমি যখনই ইনপুট দিয়ে এটাকে রান করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই জিনিসটা দেখাবে, কিন্তু আমার কিন্তু টাইপ দেখাবে না। মানে আমার তো এটা বিভিন্ন টাইপ, মোবাইলের টাইপ আলাদা, পাসওয়ার্ডের টাইপ আলাদা, ইমেলের টাইপ আলাদা। আমি যদি কিছুই না লিখি এখানে তাহলে সবগুলো একই রকম হবে। তাহলে যেটা হবে এখানে যে সমস্যাটা দেখা দিবে, তাহলে মানুষ পাসওয়ার্ডের জায়গায় ইমেল লিখবে, ইমেলের জায়গায় পাসওয়ার্ড লিখবে এবং কাজ করবে না। তাহলে আমাকে টাইপ উল্লেখ করতে হবে, এবং টাইপটা আমাদের এখানে দেব টাইপ। আমরা যদি এখানে টেক্সট দিই তাহলে কিন্তু এখানে আমি এই যে নেম কিন্তু টেক্সট কোনো লেখা ABCD টাইপ শো করবে, এটাতে এটা কাজ করবে। বা অ্যাড্রেস আমরা টেক্সট ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিসের জন্য, এটা তো নেমের জন্য, তাহলে আমরা এখানে নেম লিখবো, তাহলে আমার এটা স্পষ্ট করে ফুটে উঠবে যে হ্যাঁ এটা হচ্ছে নামের জন্য। এরপরে ইমেলের জন্য, তাহলে এই ইমেল আবার একই রকম ইনপুট। এবার দিতে হবে আমাকে টাইপ। আমি যদি এখানে টেক্সট দিই বা কিছুই না দিই, বাই ডিফল্ট ও টেক্সট নেবে। তো তাহলে কী হবে, ইমেলে কী থাকে আমরা জানি, ইমেল একটা @ থাকে। তাহলে কিন্তু @ সে নেবে না, এবং মানুষ এখানে ভুলভাল ইমেল দিবে। ভুল ইমেল দিলে তো বুঝতেই পারছেন একটা সমস্যা হবে। তাহলে আমাকে টাইপ উল্লেখ করে দিতে হবে। আমি যদি এখানে ইমেল টাইপ উল্লেখ করে দিই তাহলে মানুষ কিন্তু ইচ্ছা করলে আর এটা বাদ দিতে পারবে না, বাকি তাকে বাধ্য হয়ে তাকে ইমেলটাই দিতে হবে, সে অন্য কিছু ইত্যাদি ইত্যাদি লিখতে পারবে না। তাহলে এটা হচ্ছে টাইপের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার পাসওয়ার্ড, ইনপুট। আবার তো পাসওয়ার্ডটি কী হয়, মানে আমরা পাসওয়ার্ড লেখার সময় কিন্তু পাসওয়ার্ড দেখা যায় না, পাসওয়ার্ড কিন্তু এই এরকম ডট 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 দেখা যায়। আমি যদি এখানে কিছুই না লিখি বা আমি যদি টেক্সট দিই তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখা যাবে, যেটা সবাই দেখতে পাবে, একটা সিকিউরিটি সমস্যা। তাহলে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে এটার টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। আমি যে পাসওয়ার্ড উল্লেখ করে দিই তখন এখানে ডট 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 হবে, আর দেখা যাবে না। এরপরে যেটা সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে আমরা যেটা কাজ করব, আমরা যদি এখানে টাইপ উল্লেখ না করি তাহলে টাইপ উল্লেখ না করলে আমরা জানি বাই ডিফল্ট সে টেক্সট নেবে। তো মোবাইল নাম্বারে কিন্তু টেক্সট লেখা যায়, আমরা কিন্তু টেক্সটে কিন্তু 0 1 2 সেগুলো কিন্তু লিখতে পারি, আমরা হ্যাঁ লিখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে মোবাইলে ঘরে কেউ যদি ABCD লেখে তখন কোনো কিছু করা থাকবে না। তাহলে আমরা চাচ্ছি যে মোবাইল নাম্বারে শুধু সে এই ডিজিটগুলো লিখবে 1 2 3। তাহলে অবশ্যই আমাকে এখানে টাইপ দিতে হবে। তাহলে এই টাইপটা হচ্ছে এখানে নাম্বার, NUMBER।
এই নামগুলো আমাকে উল্লেখ করতে হবে। যখন আমি নাম্বার দিব তখন সে ABCD লিখতে পারবে না, তাকে বাধ্য হয়ে এই 0 1 2 3 এই সংখ্যাগুলোই তাকে লিখতে হবে। এরপরে অ্যাড্রেসটাও হচ্ছে আমাদের টেক্সটের মতোই। তো তবে অ্যাড্রেসটাকে আর একটু কাস্টমাইজ করে অন্যভাবে লেখা যায়, সেটা আমরা একটু অ্যাডভান্স HTML আমরা শিখবো। এটা আপাতত এই টাইপের টেক্সটই রাখি দিই। এই আমরা অ্যাডভান্স যখন জিনিসপত্র দেখবো তখন আমরা দেখবো। এরপরে বাটন, তো বাটনে আমরা কী করবো, এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা লিখবো ইনপুট টাইপ, এখানকার টাইপটা হবে আমরা যেটা দেবো সাবমিট, কারণ আমরা ক্লিক করলে কোনো কিছু সাবমিট হয়। যখনই আমি সাবমিট দিব তখনই কিন্তু এখানে একটা বাটন তৈরি হবে। এখন সমস্যা হলো আমার সব বাটন কিন্তু একই রকম না, কোনো বাটনে লেখা থাকে ক্লিক, কোনো বাটনে সাইন আপ, কোনো বাটনে সাইন ইন। তাহলে এবার আমাকে এটা নেম দিতে হবে একটা, আমরা এখানে নেম দিতে পারি বা এখানে আমরা একটা ভ্যালু দিতে পারি। তো নেম এবং ভ্যালু দিলে এখানে একটা ভ্যালু লিখতে হবে এবং এখানে একটা নেম লিখতে হবে। তো আমি এখানে যা নেম দিব, যা ভ্যালু দিব তাই কিন্তু এখানে শো করবে। আমি যদি এখানে সাইন আপ দিই তাহলে এখানে সাইন আপ শো করবে, আমি যদি সাইন ইন দিই তাহলে সাইন ইন শো করবে। তাহলে আমি যে নামটা চাচ্ছি সেই নামটাই এখানে আমার দিয়ে দিলে এই বাটনে শো করবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে সাবমিট, এই বাটনগুলা, এই বাটনগুলো কিছুই লিখতে হবে না, আমরা আগের মতোই ইনপুট টাইপ এটা দিব আমরা সাবমিট। তো আমরা যদি শুধু সাবমিট লিখি এখানে কিন্তু শুধু সাবমিট দেখাবে, কিন্তু আমাদের সব বাটন তো সাবমিট থাকে না। কোনো বাটনে থাকে সাইন ইন, কোনো বাটনে থাকে সাইন আপ, আবার কোনো বাটনে থাকে সেন্ড, নানান রকম বাটন থাকে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে তো ভ্যালু, এই ভ্যালুতে আমি যা দিব, আমি যদি ভ্যালুতে লিখি সাইন আপ তাহলে এখানে সাইন আপ শো করবে, আমি যদি সাইন ইন দিই তাহলে সাইন ইন শো করবে। আমার যেই বাটনটা দরকার, ইউজার মানে মানুষ ওয়েবসাইটে ভিজিট করে যে বাটনটা দেখবে, যেটা আমি চাই সেটা এখানে আমাকে দিতে হবে এবং আমি ওখানে দিলেই অটোমেটিক ওটা ওখানে শো করবে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এই বাটন। তো বাটনের জন্য আমাদের সামনে কিছুই দিতে হবে না, আমাদের যেটা দিতে হবে ইনপুট, তারপর দিতে হবে টাইপ, তারপর দিতে হবে সাবমিট। এই সাবমিট যখনই আমি দিব অটোমেটিক বাটন তৈরি হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে বাটনে এখানে অটোমেটিক লেখা উঠবে যেটা, সেটা হচ্ছে সাবমিট। কিন্তু আমাদের সব বাটনে তো সাবমিট থাকে না, কিছু কিছু বাটনে সাইন ইন লেখা থাকে, কিছু বাটনে সাইন আপ লেখা থাকে। তো আমি কি শো করতে চাচ্ছি ইউজারের সামনে, মানুষ ওয়েবসাইটে ভিজিট করলে কী দেখবে সেটা করতে চাইলে আমার এখানে দিতে হবে ভ্যালু। তো ভ্যালু দিয়ে আমি কি করতে চাচ্ছি, আমি যদি সাইন ইন করতে চাই, আমি যদি মানুষকে সাইন ইন দেখাতে চাই তাহলে আমাকে সাইন ইন লিখতে হবে এখানে। আমি যদি সাইন আপ দেখাতে চাই তাহলে এখানে সাইন আপ লিখতে হবে। আমি যেটা এখানে দেখাতে চাই সেটা এখানে আমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি ফর্মে। আরও কিছু অ্যাডভান্স ফর্ম আছে, যেমন আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি এখানে। আমাদের আরেকটা জিনিস আছে, যেমন আমরা অনেক সময় অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে গেলে আমাদের ছবি সাবমিট করতে হয়, তখন অনেক সময় বলে ইমেজ বা কিছু একটা বা ফাইল দিতে বলে, অনেক সময় আমরা কোনো ডকুমেন্ট দিতে বলি। তখন কী হবে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। আমরা যদি এখানে ফাইল দিতে চাই তাহলে আমরা যে কাজটা করবো একই রকম, ইনপুট তাহলে টাইপ, লিখতে হবে ফাইল। যখন ফাইল লিখবো এখানে অটোমেটিক একটা যে ছবির মতো একটা জিনিস থাকবে, এখানে ক্লিক করলে আমাদের পিসি চালু হয়ে যাবে বা ফোনে গ্যালারি চালু হয়ে যাবে। গ্যালারি থেকে আমি কোনো ডকুমেন্ট দিতে পারবো, কোনো ছবি দিতে পারবো, কোনো অডিও ভিডিও যাই হোক না কেন, যে কোনো ফাইল আমরা এখানে দিতে পারবো। তো এটাই হচ্ছে মোটামুটি ফর্মের ধারণা। এটা হচ্ছে একটা বেসিক ফর্ম, আর কিছু অ্যাডভান্স ফর্ম আছে সেটা আমরা পরে দেখবো আর কি। আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ইমেজ এবং লিঙ্ক। আগে ইমেজটা দেখি, ইমেজটা খুবই সহজ। ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে একটা ইমেজ থাকবে, একটা ছবি এভাবে করে থাকবে। তো ইমেজের জন্য যে ট্যাগ সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, যেখানে শুরু সেখানে শেষ, এটা আলাদা করে কোনো শেষ নেই। তো ইমেজ দিলাম, ইমেজ কোন ইমেজটা শো করবে, আমার পিসিতে তো অনেক ইমেজ আছে, তো কোথা থেকে ইমেজটা উঠে আসতেছে এটাকে বলে সোর্স। কোন সোর্স থেকে ইমেজটার নাম দিতে হবে। ইমেজটার নাম দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কেন, ধরেন আপনার একটা ইমেজের নাম আছে বুক, আপনার একটা বইয়ের ছবি দিবেন,
দেখুন আমরা যদি ইমেজগুলো খেয়াল করি, ইমেজের সময় অনেক সময় লেখা থাকে book.jpg, কোনো ইমেজে আবার লেখা থাকে png, এরকম নানান ফরম্যাটে কিন্তু ইমেজ থাকে। আপনার ইমেজের নামটা ঠিক যে নামে আছে এখানে সে নামে দিতে হবে, কোনো বানানে এদিক ওদিক করা যাবে না, বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এদিক ওদিক করা যাবে না, তাহলে ইমেজটা শো করবে না। তা আমার যদি .jpg থাকে তো .jpg দিতে হবে, .png হলে .png দিতে হবে। তো ধরে নিচ্ছে আমার jpg আছে, তাহলে এই ইমেজটা অটোমেটিক শো করবে। এরপর লিঙ্ক, আমরা অনেক সময় থাকি না যে ক্লিক করুন, এখানে ক্লিক লেখা থাকে, বা অনেক সময় লেখা থাকে সাইন ইন, এটাতে কোনো ক্লিক করতে হয় অনেক সময়, তো ক্লিক করলে অন্য জায়গায়, বা অনেক সময় লেখা থাকে একটা ওয়েবসাইটে ঢুকছি, বলতেছে আমাদের ফেসবুক পেজে চলে যান, তো ফেসবুকে ক্লিক করে ফেসবুক পেজে চলে যাচ্ছে, এটা কিন্তু লিঙ্ক আপ করা থাকে, ক্লিক করলে অন্য লিঙ্কে চলে যায়, এটাকে হচ্ছে লিঙ্ক বা লিঙ্ক আপ। তো এই লিঙ্ক আপগুলো দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি, ধরেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, ধরেন আপনার ওয়েবসাইটের পেজগুলো হচ্ছে, আমরা যদি এটা মুছে দিই, ধরেন এটা আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, হোম একটা পেজ, অ্যাবাউট একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ, আবার আপনার ওয়েবসাইটে ছোট্ট করে লেখা আছে এটা আমাদের ফেসবুক পেজ, এখানে ক্লিক করে আমাদের পেজটা পাবেন। তো আপনার কোনো ইউজার, কোনো ভিজিটার যদি হোম থেকে অ্যাবাউটে যায়, এখান থেকে একটা লিঙ্ক আপ করে দিতে হবে, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, ভিতরে। আর আপনার ভিজিটার যদি এখানে ক্লিক করে, তাহলে সে ফেসবুক অন্য জায়গায় বাইরে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল এক্সটার্নাল যেটাই হোক না কেন, সবগুলো ট্যাগগুলো একই রকম, সেটা হচ্ছে আমাদের এ দিয়ে শুরু করতে হবে, এই থেকে লিঙ্ক, আর এখানে কোনো সোর্স ছিল, এখানেও সোর্স, কিন্তু এটাকে href দিয়ে প্রকাশ করা হয়। এখন কোথায় যাবে, আমার যদি ইন্টারনাল লিঙ্ক হয়, ধরো আমি অ্যাবাউটে যাব, তাহলে আমাকে দিতে হবে about.html, আর এটা শেষ করতে হবে এখানে, এবং এখানে নাম দিতে হবে কিছু একটা, মানে আমি যদি এখানে অ্যাবাউট লিখি, এটা শো করবে ইউজার, এখানে যখনই ক্লিক করবে ইউজার এটা দেখতে পাবে, এটা দেখতে পেলে সে অটোমেটিক এই পেজে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল। আর যে এক্সটার্নাল হয়, এই জিনিসটাই শুধু আমাদের লিঙ্কটা পাল্টাই দিতে হবে, সমান আবার আগের মতো আমরা এখানে দিব ফেসবুক, তাহলে আমার ইউজার এটাকে ফেসবুক আকারে দেখবে, এটা সে দেখবে এবং ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আর আমাকে এখানে ফেসবুক গোটা লিঙ্কটা দিতে হবে। লিঙ্ক দেওয়ার সময় সাবধান, শুধু facebook.com লিখলে হবে না, তো লিঙ্ক দেওয়ার নিয়ম আছে, একটা https://www.facebook.com, এই সম্পূর্ণ লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে দুটোই লিঙ্ক, একটা ইন্টারনাল, এক্সটার্নাল। তো মোটামুটি এই হচ্ছে HTML স্ট্রাকচারগুলো, মোটামুটি বেসিক এখান থেকে শেষ। তো এটা আসলে এখান থেকে খুব একটা ভালো বোঝা যাবে না, যদি এটা আমরা পিসিতে এটাকে কোডগুলোকে রান করে দেখুন তাহলে সুন্দর হইতো। এরপরে আমরা এই কোডগুলোকে রান করে দেবো। এরপরে যেটা আমাদের সেটা হবে সিএসএস মানে হচ্ছে ডিজাইন করা, ওই যে বলছিলাম বাড়িতে যেমন রং করা। তো এই সিএসএস কোডগুলো এখানে দিলে কিছুই বোঝা যাবে না, তো আমার মনে হয় যে সিএসএস কোডগুলো পিসিতে রান করলে সবচেয়ে সুবিধা হবে। এবং বাড়ির যেমন আমরা একটা ভাগ করে নিয়েছিলাম, কোথায় ঘর হবে, দরজা হবে, ব্যালকনি হবে, বাথরুম হবে, এই সিএসএস করার সময় এটা কাজে লাগবে। আমার মনে হয় এই পরটা আমার পিসিতে দেখলে সবচেয়ে ভালো হবে।